আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গ্লোবাল কেমিয়াতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা পড়ছি দশম শ্রেণীর চলতড়িৎ চ্যাপ্টারটা। হ্যাঁ, আর কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধে হবে না। চলতড়িৎ চ্যাপ্টারটা একদম জলের মতো পরিষ্কার হবে এবং মাধ্যমিকে আর কোনো ভীতি থাকবে না, গ্যারেন্টি আমার। এবং 100% প্রবলেমের উত্তরই তোমরা নিজেরাই করতে পারবে। তাই তোমরা আমার ক্লাসটা করো এবং চলতড়িৎ চ্যাপ্টারটাকে আরও সহজ করে নাও, ঠিক আছে? নিউমেরিক্যালের দিক থেকেও এবং তোমার থিওরিটিক্যালের দিক থেকেও। প্লাস 11-12 দ্বারা তোমরা জয়েন্ট বা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বেসটাকে ক্লিয়ার করে নাও, যাতে এরপরে যখন তোমরা চলতড়িৎ সম্পর্কে আরও ডিটেলসে পড়বে কোনো অসুবিধে না থাকে। আমরা চলতড়িৎ চ্যাপ্টারের আগের ক্লাসে পড়েছি তড়িৎ পরিবাহীর উপর চৌম্বকের ক্রিয়া, অর্থাৎ চুম্বক ক্ষেত্র কিভাবে তড়িৎ পরিবাহীর গতি কোন দিকে করে কি করে সেগুলো আমরা কি পড়েছিলাম। ফ্লেমিংয়ের বামহস্ত যে নিয়ম ছিল সেই বামহস্ত নিয়মের সাহায্যে আমরা নির্ণয় করেছিলাম। এবং আমরা সেই ক্লাসে আরও পড়েছিলাম ডিসি মোটর কিভাবে তৈরি হয়। আজকের ক্লাসে আমরা পড়ব তড়িৎ চুম্বকীয় আবেশ। আগের দিনের যে ক্লাসটা যারা এখনও তোমরা করোনি তারা কিন্তু মাস্ট এই ক্লাসটা করো, দিলে এই ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধে হবে। তোমাদের ক্লাসে আগের ক্লাসের যে লিঙ্ক এবং আমার যে এই চলতড়িতের প্লে লিস্ট সেটা আমার যে তোমার ডেসক্রিপশানেও দেওয়া আছে এবং কমেন্ট লিঙ্কেও দেওয়া আছে। তাই তোমরা কিন্তু দেরি করো না, মাধ্যমিক 2027-এর জন্য কিন্তু এই চলতড়িৎ চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি চলতড়িৎ থেকে অনেক প্রশ্ন আসে। আমি এই ক্লাসের শেষে কীরকম ধরনের প্রশ্ন আসে এবং কীরকম প্রশ্ন হয় সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তার আগে তোমরা তোমাদের কনসেপ্টটাকে একদম জলের মতো করে নাও, যাতে মাধ্যমিকে তোমাদের সমস্ত ভীতি দূর হয়ে যায়। তাই ভরসা রাখো এবং ভালোভাবে ক্লাস করতে থাকো। আগের ক্লাসটা করে এসো এবং এই ক্লাসটা মন দিয়ে করো, ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। এই ক্লাসটার এই যে আজকে যে ক্লাসটা পড়বো তড়িৎ চুম্বকীয় আবেশ, এই ক্লাসের মাধ্যমে আমরা কি করব না হচ্ছে কিভাবে কারেন্ট উৎপাদন করা যায় সেইটা আমরা জানব। তো শুরু করছি আজকের ক্লাস তড়িৎ চুম্বকীয় আবেশ। দেখো, তড়িৎ চুম্বকীয় আবেশ কিন্তু একটা মজার জিনিস। যখন 1820 খ্রিস্টাব্দে মাইকেল ফ্যারাডে কি করেছিলেন, মাইকেল ফ্যারাডে নয়, বিজ্ঞানী ওরস্টেড কি দেখিয়েছিলেন যে কোনো পরিবাহী তারের কাছে যদি আমরা এইরকম কোনো চুম্বক শলাকা রাখি, সেই চুম্বক শলাকাকে কি করছে, বিক্ষেপ করছে। কোনো পরিবাহী তারের যদি উপরে বা নিচে বা মানে ওর সঙ্গে সমান্তরালভাবে যদি কোনো আমরা যে চুম্বক শলাকা রাখি, তাহলে সেই চুম্বক শলাকার বিক্ষেপ হচ্ছে। অর্থাৎ পরিবাহী তার চুম্বক শলাকার উপর একটা কি করছে, বল প্রয়োগ করছে। এবং সেখান থেকে ধারণা হলো যে যেহেতু নিউটনের তৃতীয় লতে কী ছিল, যে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, অতএব তড়িৎ পরিবহনের ফলে যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, অস্থায়ী চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, সেই চুম্বক ক্ষেত্র চুম্বকের উপর কি হচ্ছে, আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করছে। এর ফলে কি হচ্ছে, চুম্বকের বিক্ষেপ হচ্ছে। একই রকমভাবে চুম্বকও তাহলে কি হচ্ছে, পরিবাহীর উপর একটা বল প্রয়োগ করছে, যেই কারণে বার্লো চক্র কি হচ্ছে, একটা পরিবাহীর মধ্যে তড়িৎ চুম্বক ক্রিয়া করছে বলেই বার্লো চক্রের ঘূর্ণন হচ্ছে। এবং কোন দিকে ঘূর্ণন হচ্ছে সেটা আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের সাহায্যে আমরা জেনেছিলাম। কি জেনেছিলাম, যে কোনো পরিবাহীর যদি হচ্ছে বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে যদি প্রসারিত করি, তাহলে যদি মধ্যমা কি করে না তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে এবং কি হয়, তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, তাহলে অবশ্যই বুড়ো আঙুল কি হবে, তড়িৎ পরিবাহী তারের গতির অভিমুখ
নির্দেশ, গতির অভিমুখ নির্দেশ করবে। এটা আমরা জেনেছিলাম এবং সেখান থেকে জেনেছিলাম যে কি বড় যখন কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হবে সেই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কি হবে, তড়িৎ পরিবাহীর একটা কি হবে না হচ্ছে গতিশীল অবস্থা লাভ করবে বা গতি লাভ করবে, যেটা আমরা বার্লো চক্রতে দেখেছিলাম। তড়িৎ চুম্বকের এই অশ্বক্ষুরাকৃতির চুম্বকের ভেতর দিকে যখন হচ্ছে বার্লো চক্রের কি হচ্ছিল, বার্লো চক্রের মধ্য দিয়ে যখন হচ্ছে আমরা তড়িৎ পরিবহন করছিলাম তখন কি হচ্ছিল, বার্লো চক্রের ঘূর্ণন হচ্ছিল, সেখানে কি ছিল, এখানে অশ্বক্ষুরাকৃতি চুম্বককে আমরা ব্যবহার করছিলাম। ঠিক আছে, এই ঘটনা ঘটে যাওয়ার ঠিক 11 বছর পর, কত 11 বছর পর 1831 খ্রিস্টাব্দে, কত 1831 খ্রিস্টাব্দে বিজ্ঞানীদের মনে হয়েছিল যে যদি চুম্বক ক্ষেত্র তড়িৎ পরিবাহী তারের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে তাহলে তো উল্টোটাও হতে পারে, যে এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহন হতেই পারে। আমরা কি দেখছিলাম আগে, তড়িৎ ক্ষেত্রের মানে হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছিল, তাহলে চৌম্বক ক্ষেত্রের জন্য তড়িৎ প্রবাহ কি সম্ভব? তাহলে ঘটনাটা দেখো, বিজ্ঞানী ওরস্টেড, এখানে কি হয়েছিল, তড়িৎ প্রবাহের ফলে প্রথমে হয়েছিল, তড়িৎ প্রবাহের ফলে কি হয়েছিল, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছিল। তাহলে উল্টোটা মানে চৌম্বক ক্ষেত্র কি তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারবে, এইটা কিন্তু প্রুভ হয়েছিল। ঠিক আছে, ওরস্টেড এটা দেখিয়ে দিয়েছিলেন এবং আমরা ওখান থেকে বার্লো চক্র করেছি, ডিসি মোটর করেছি, ডিসি মোটর কীভাবে কার্যকারিতা এটা কিন্তু আমরা করেছি। তাহলে এখন আমরা যাচ্ছি এই চৌম্বক ক্ষেত্র কি তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ পারবে। ঠিক আছে, হ্যাঁ পারবে। তাহলে কি হলো, চৌম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারবে। এই যে কৌতূহল, এই কৌতূহলের নিরসন করেছিলেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে দেখেছিলেন যে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে, বদ্ধ কুণ্ডলী মানে সলিনয়েড, ঠিক আছে, বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে যদি কোনো তড়িৎ চুম্বককে কি করা যায়, গতিশীল অবস্থাতে নিয়ে যাওয়া যায়, তাহলে সেখানে কি হয়, তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এই যে ঘটনাটা, যে চৌম্বক ক্ষেত্রের জন্য বা চৌম্বক প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রের যে প্রবাহ বা চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বা গতিশীল অবস্থার জন্য বা আপেক্ষিক গতির জন্য তুমি যাই বলো না কেন, তার জন্য কি হয়েছে, কোনো বদ্ধ পরিবাহীতে বা বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ পরিবাহীর সৃষ্টি হয়েছে। এইটা কিন্তু মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছিলেন। এই যে বল, ঠিক আছে, যে বল এর জন্য মানে হচ্ছে কোনো বদ্ধ কুণ্ডলী এবং হচ্ছে কোনো দণ্ড চুম্বক বা কোনো চুম্বকের গতিশীল বা আপেক্ষিক গতির জন্য যে বলের সৃষ্টি হয়, যে তড়িৎচালক বলের সৃষ্টি হয়, তাকে আমরা বলবো আবিষ্ট যে তড়িৎচালক বল, এবং যে তড়িৎ পরিবহন হবে, যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, তাকে বলবো আবিষ্ট তড়িৎ প্রবাহ। তাকে বলবো কি, আবিষ্ট তড়িৎ প্রবাহ। তাহলে তিনি কি করেছিলেন, একটা সহজ পরীক্ষা করেই আমরা এই মাইকেল ফ্যারাডের যে তত্ত্বটাকে, সেই তত্ত্বটাকে আমরা কিন্তু বুঝতে পারবো। এর জন্য কি করতে হবে না, আমাদেরকে একটা 1 মিটার লম্বা একটা কার্ডবোর্ডের চোঙ নিতে হবে। দিয়ে ধরো এইরকম একটা কার্ডবোর্ডের চোঙ নিলাম 1 মিটার লম্বা, তাতে কি করলাম, 100 থেকে 200 পাক কি করলাম, তারকে আমরা ভালোভাবে পেঁচিয়ে নিলাম। ঠিক আছে, একটা কুণ্ডলী তৈরি করলাম। তাহলে কি করব, এইরকমভাবে আমরা কি করলাম, পেঁচিয়ে নিলাম।
পেঁচিয়ে নিয়ে 150 থেকে প্রায় 200 পাক কি করতে হবে, এরকমভাবে পাক দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে কি হবে, একটা আমরা কি করব না হচ্ছে এর সঙ্গে গ্যালভানোমিটার যোগ করব। কি করলাম, গ্যালভানোমিটার যোগ করব। ঠিক আছে, গ্যালভানোমিটার যোগ করার পরে কি করব, একটা দণ্ড চুম্বক নেব, একটা দণ্ড চুম্বক নেব। তাহলে এটা একটা দণ্ড চুম্বক। এই দণ্ড চুম্বককে এই যে গোল, যেটা 5 সেন্টিমিটার একটা হচ্ছে ব্যাসের গোল হচ্ছে আমরা নিয়েছিলাম, তোমার চোঙ নিয়েছিলাম এবং 1 মিটার লম্বা ছিল। এরপর এই দণ্ড চুম্বকটাকে কি করব, এই যে হোলের মধ্যে কি করব, একবার নিচের দিকে ঢোকাবো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এন মেরু ভেতরের দিকে ঢুকছে, গতিশীল হচ্ছে। তখন আমরা দেখব কি এই গ্যালভানোমিটার হচ্ছে কি হচ্ছে, কাঁটা নড়ছে। অর্থাৎ এই যে বদ্ধ কুণ্ডলীর সাপেক্ষে যখন আমরা এই চুম্বককে গতিশীল করছি, তখন এই কুণ্ডলীতে কি হচ্ছে, তড়িৎ প্রবাহের সৃষ্টি করছে। একই রকমভাবে এই যে হচ্ছে তোমার দণ্ডচুম্বকের এন মেরুটাকে প্রবেশ করালাম, এরপরে যদি আমরা বাইরে বের করি তখন কি হবে, এখানেও গ্যালভানোমিটারের বিক্ষেপ হবে, কিন্তু কি হবে, উল্টো দিকে বিক্ষেপ হবে। একই রকমভাবে যদি আমরা এই রকম একটা বদ্ধ কুণ্ডলীর সঙ্গে কি করি, গ্যালভানোমিটার যোগ করি এবং এতে যদি হচ্ছে তোমার হচ্ছে সাউথ মেরু মানে হচ্ছে দক্ষিণ মেরু যদি আমরা প্রবেশ করাই, তাহলেও গ্যালভানোমিটারের কি হবে, বিক্ষেপ লক্ষ্য করতে পারবো। এবং যদি বের করি তখনও কিন্তু গ্যালভানোমিটারের বিক্ষেপ লক্ষ্য করা যাবে। তাহলে কিভাবে বিক্ষেপ হচ্ছে, যখন এন মেরুকে যদি উপর থেকে নিচে নিয়ে যাওয়া যায়, উপর থেকে নিচে মানে এই যে এখানে হচ্ছে এই কুণ্ডলীর মধ্যে এই যে এন মেরুকে কি করছে, ভেতরের দিকে প্রবেশ করানো হচ্ছে। মানে ঘটনাটা কেমন হচ্ছে বলো তো, যদি এইটা কোনো সলিনয়েড হয়, ধরো এইটা যদি কোনো সলিনয়েড হয়, এই যে এটা যদি তামার কুণ্ডলী হয় বা হচ্ছে কুণ্ডলীকৃত যদি একটা হচ্ছে বদ্ধ পরিবাহী হয়, কুণ্ডলীকৃত বদ্ধ পরিবাহী হয় এবং এর মধ্যে এটা যদি দণ্ডচুম্বক হয়, তাহলে কি হবে, এই দণ্ডচুম্বককে যখনই আমি গতিশীল করব, মানে এই যে দণ্ডচুম্বককে গতিশীল করব, ততই এই যে ধরো এটাকে এইরকমভাবে যদি আমি কল্পনা করি, তাহলে কি হবে, এর মধ্যে দণ্ডচুম্বক এন মেরু প্রবেশ করাবো, তাহলে কি হবে, এখানে গ্যালভানোমিটার হচ্ছে দক্ষিণাবর্তী মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি করবে, তোমার বিক্ষেপ হবে। আবার যদি বের করি তাহলে উল্টো দিকে বিক্ষেপ হবে। তাহলে যদি এন মেরুকে উপর থেকে নিচে নিয়ে যাই, তাহলে কোন দিকে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে বিক্ষেপ হবে, আর যদি বের করি তাহলে এন মেরুকে যদি নিচ থেকে উপরে নিয়ে যাওয়া হয়, তাহলে কি হবে, ঘড়ির কাঁটার দিকে হবে। তাহলে ঘড়ির কাঁটার দিকে গ্যালভানোমিটারের বিক্ষেপ হবে। অর্থাৎ যদি আমরা কি করি, এরকম সলিনয়েডের ভেতর দিকে যদি দণ্ডচুম্বককে এরকমভাবে ওই উত্তর মেরুকে যদি এইরকমভাবে প্রবেশ করায়, তাহলে গ্যালভানোমিটারের বিক্ষেপ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে, এই রকম হবে। আর যদি হচ্ছে যদি তোমার এরকে বাইরের দিকে বের করি, তাহলে কি হবে, ঘড়ির কাঁটার দিকে হবে। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে হবে। তাহলে হচ্ছে তোমার দক্ষিণ মেরুর ক্ষেত্রে কি হবে, এর উল্টোটা। যদি হচ্ছে এস মেরুকে হচ্ছে তোমার উপর থেকে নিচে নিয়ে যায়, তাহলে প্রথমে মানে হচ্ছে তোমার ঘড়ির কাঁটার দিকে হবে এবং বের করে নিয়ে গেলে কি হবে, তার বিপরীতটা হবে। ঠিক আছে, তার বিপরীতটা হবে। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম যে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে যদি হচ্ছে তোমার কোনো দণ্ড চুম্বককে গতিশীল করি, তাহলে কি হচ্ছে না, কোন ওই পরিবাহীতে কিছু তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। এই যে ঘটনা,
এই ঘটনাটাকেই বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। আমার মনে হয় না তোমাদের আর কোনো অসুবিধে হচ্ছে। আমি আরও সহজ করে বলছি, দেখো এইরকম বদ্ধ কুণ্ডলিতে, কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্যে যদি দণ্ড চুম্বক বা হচ্ছে কোনো তোমার হচ্ছে তড়িৎ চুম্বকও বা এরকম সলিনয়েডকে যদি আমরা হচ্ছে কি করি না, এরকমভাবে আপেক্ষিক গতি কেন বলেছে, একটাকে স্থির থাকতে হবে, একটাকে গতিশীল থাকতে হবে। উল্টোটাও হতে পারে, এ দাঁড়িয়ে আছে, এ হচ্ছে কি তাকে হচ্ছে উপরে নিচে নামানো হচ্ছে, এটাও হতে পারে। বা হচ্ছে এই সলিনয়েড হচ্ছে কে স্থির রেখে এই হচ্ছে দণ্ড চুম্বককে গতিশীল করা হচ্ছে। তাহলে এই আপেক্ষিক গতির জন্য যে তড়িৎচালক বলের উৎপত্তি হয়, সেই তড়িৎচালক বলকে বলা হচ্ছে কি আবিষ্ট তড়িৎচালক বল, এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। কি বলা হচ্ছে? তড়িৎ চুম্বকীয় আবেশ। এবং যে প্রবাহ তৈরি হচ্ছে, যে তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে, সেই তড়িৎ প্রবাহটাকে বলা হবে আবিষ্ট তড়িৎ প্রবাহ। তাহলে আমরা এখানে কতগুলো জিনিস জানলাম? 3টে জিনিস জানলাম। একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ, তড়িৎ চুম্বকীয় আবেশ কাকে বলবো? তড়িৎ চুম্বকীয় আবেশ না কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্যে কোনো চুম্বকের গতিশীলতার জন্য ওই বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। কি বললাম? কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্যে কোনো চুম্বকের গতিশীলতার জন্য, এটাকে তোমরা তোমাদের মতো করে বা বইয়ের মতো করেও লিখতে পারো, যে কোনো বদ্ধ কুণ্ডলী এবং দণ্ড চুম্বকের আপেক্ষিক গতির জন্য, তোমাদের সহজ করে বুঝতে পারার জন্য, এই যে বদ্ধ কুণ্ডলীর মধ্যে কোনো চুম্বকের গতিশীলতার জন্য এই বদ্ধ কুণ্ডলীতে কি হবে? একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এই ঘটনাকে বলা হবে তড়িৎ চুম্বকীয় আবেশ, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আবিষ্ট তড়িৎ চালক বল। এরপরে কি হবে? আবিষ্ট তড়িৎ চালক বল। আবিষ্ট তড়িৎ চালক বল কাকে বলা হবে? না এই যে দণ্ড চুম্বক ও বদ্ধ পরিবাহীর আপেক্ষিক গতির জন্য বদ্ধ পরিবাহীতে যে তড়িৎচালক বল বলের সৃষ্টি হয় তাকে বলে আবিষ্ট তড়িৎ চালক বল। ঠিক আছে? আচ্ছা, আর একটা কি আছে না হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহ। আরেকটা কি আছে? আবিষ্ট তড়িৎ প্রবাহ। তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহ, তাহলে এখানে একই দণ্ডচুম্বক ও বদ্ধ পরিবাহীর আপেক্ষিক গতির জন্য বদ্ধ পরিবাহীতে যে তড়িৎ
প্রবাহের সৃষ্টি হয় তাকে বলে আবিষ্ট তড়িৎ। তাহলে একই কথা, যখন এই পুরো ঘটনাটা ঘটছে, অর্থাৎ হচ্ছে তো কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্যে যখন হচ্ছে দণ্ড চুম্বকের হচ্ছে তোমার আপেক্ষিক গতির জন্য কি হচ্ছে না তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, এই যে পুরো ঘটনা, এই ঘটনাটাকে বলবো তড়িৎ চুম্বকীয় আবেগ, যেটা আমাদের টপিক। তাহলে এই তড়িৎ প্রবাহটা কেন হচ্ছে? নিশ্চয়ই আমরা যখন চলতড়িৎ শুরু করেছিলাম তখনই আমরা সেখানে দেখেছিলাম তড়িৎচালক বলের জন্য কি হয়, তড়িৎ প্রবাহ হয়, তড়িৎচালক বলের জন্য। তাহলে যে তড়িৎচালক বলটা হচ্ছে তার জন্যই তো তড়িৎ প্রবাহ হচ্ছে, সেই তড়িৎচালক বলটাকে বলা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালকটা বলটা কিসের জন্য তৈরি হচ্ছে? চুম্বক আবেশের জন্য তৈরি হচ্ছে, তাই একে বলবো আবিষ্ট তড়িৎচালক বল। আর এর ফলে যে প্রবাহটা তৈরি হচ্ছে সেটাও তো এক ধরনের তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহটাকে বলা হবে আবিষ্ট তড়িৎ প্রবাহ। ঠিক আছে, আবিষ্ট তড়িৎ প্রবাহ। তাহলে এই তিনটে বুঝতে আমাদের কোনো অসুবিধে নেই। এখান থেকে কিন্তু তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে কি বোঝো, আবিষ্ট তড়িৎ চালক বল কাকে বলে, হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহ কি, এইরকম ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ ফেনোমেনন, সেটা হচ্ছে এই যে সলিনয়েডের মধ্যে দিয়ে বা বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে দণ্ডচুম্বককে গতিশীল করা হচ্ছে, যখন এই দণ্ডচুম্বককে কি করা হচ্ছে, এই সলিনয়েডের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, তখনও তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। আবার যখন বাইরে বের করে নিয়ে যাওয়া হচ্ছে তখনও তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। তাহলে যখন ভেতরে ঢোকানো হচ্ছে তখনও হচ্ছে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে, মানে উপর থেকে নিচে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখনও তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে, আবার যখন বাইরে বের করা হচ্ছে তখনও তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। কিন্তু যদি ওই সলিনয়েডের মধ্যে এই দণ্ডচুম্বককে স্থির অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহটা হচ্ছে কেন? তড়িৎ প্রবাহটা হচ্ছে কেন? ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন দেখো, দণ্ডচুম্বক মানেই তার কি থাকছে, উত্তর মেরু থাকছে, দক্ষিণ মেরু থাকছে, এবং চুম্বক থাকলেই তার এই যে চৌম্বক ক্ষেত্র যেটা সৃষ্টি হবে সেখানে কি থাকবে, চৌম্বক বলরেখা থাকবে। থাকবে কি থাকবে না? এই যে এরকমভাবে চুম্বক বলরেখা থাকবে, চুম্বক বলরেখা থাকবে। ঠিক আছে, এরকমভাবে চুম্বক বলরেখা থাকবে। তাহলে দেখো, যখন এই দণ্ডচুম্বককে এই সলিনয়েডের মধ্যে প্রবেশ করানো হবে, শুধু তো চুম্বক প্রবেশ করছে না, তার সঙ্গে এই অসংখ্য চৌম্বক বলরেখাও এই বদ্ধ কুণ্ডলীর ভেতরে প্রবেশ করছে। শূন্য হচ্ছে তো। তাহলে এই বদ্ধ কুণ্ডলীর ভেতরে যখন আমরা এই দণ্ডচুম্বককে প্রবেশ করাচ্ছি তখন এই দণ্ডচুম্বকের সঙ্গে এই চুম্বক বলরেখাগুলোও কী করছে, এই সলিনয়েডকে কী করছে, সলিনয়েডের ভেতরের দিকে প্রবেশ করছে, অর্থাৎ তাদের মধ্যে ইন্টারঅ্যাক্ট হচ্ছে। আবার যখন তাদেরকে বের করে নেওয়া হচ্ছে তখন দণ্ডচুম্বকের কি হচ্ছে, ওই যে বলরেখাগুলোর সংখ্যা কমে যাচ্ছে এবং বাইরে থেকে বেরিয়ে যাচ্ছে। দুটো ক্ষেত্রে কি হচ্ছে, এই যে চৌম্বক বলরেখার বা চৌম্বক প্রবাহের হার হয় বাড়ছে নয় কমছে। এইটার জন্যই কি হচ্ছে, তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এরপরে এই যে তড়িৎটা উৎপন্ন হচ্ছে, এই তড়িৎটা কি কি বিষয়ের উপরে নির্ভরশীল? কি বললাম, এই যে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হচ্ছে, এই তড়িৎ প্রবাহটা মানে আবেষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা কি কি বিষয়ের উপর নির্ভরশীল? তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা কি কি
বিষয়ের উপর নির্ভরশীল। 1 নম্বর। দণ্ডচুম্বক, এই যে দণ্ডচুম্বকটাকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে, বাইরে বের করা হচ্ছে, এই দণ্ডচুম্বকের শক্তিশালীর উপর কতটা সে শক্তিশালী, তাহলে তো দণ্ডচুম্বকের যদি শক্তি বৃদ্ধি পায় তাহলে এর ভেতরে প্রবাহ বৃদ্ধি পাবে, ইয়েস অর নো হবে। তাহলে এক নম্বর হচ্ছে কি দণ্ডচুম্বকের এখানে দণ্ডচুম্বক বলছি বা যে কোনো চুম্বকের ক্ষমতা বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে। কেন? দেখো, এই যে যখন দণ্ডচুম্বকটা শক্তিশালী হবে তার চুম্বক বলরেখার সংখ্যা বাড়বে, তার ফলে যত ওই দণ্ডচুম্বকটাকে সলিনয়েডের ভেতরে প্রবেশ করানো হবে বেশি সংখ্যক কি হবে, চুম্বক বলরেখা এই বদ্ধ কুণ্ডলীর সঙ্গে ইন্টারেক্ট করবে। ঠিক আছে, তাহলে তার তড়িৎ প্রবাহ তত বাড়বে। তাহলে দণ্ডচুম্বকের বা চুম্বকের ক্ষমতা বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে সলিনয়েডটা ব্যবহার করছি, এই সলিনয়েডের যদি পাক সংখ্যা আমি বাড়াই, ঠিক আছে, যদি হচ্ছে সলিনয়েডের পাক সংখ্যা এই কুণ্ডলীর যে এই যে কুণ্ডলী, এই কুণ্ডলীর যদি পাক সংখ্যা বৃদ্ধি হয়, যদি পাক সংখ্যা বৃদ্ধি পায় তাহলে হচ্ছে কি হবে না, হচ্ছে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে। তাহলে কি হচ্ছে, বদ্ধ কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি পেলে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। ওটা বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এক, দণ্ডচুম্বকের শক্তি বৃদ্ধি করে, দ্বিতীয় নম্বর এই যে সলিনয়েড, সেই সলিনয়েডের যে পাক সংখ্যা মানে ওই যে বদ্ধ কুণ্ডলীর হচ্ছে পাক সংখ্যাকে যদি আমরা বৃদ্ধি করি তাহলেও কি হবে না, তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। আর একটা কি না, আর একটা হচ্ছে এর আপেক্ষিক গতি। তার মানে যদি আমি আস্তে আস্তে যে প্রবেশ করে আস্তে আস্তে যদি বাইরে বের করি, আস্তে আস্তে প্রবেশ করালাম, আস্তে আস্তে বাইরে বের করলাম, তাহলে কি হবে, কম তড়িৎ উৎপাদন হবে। আর যদি খুব স্পিডে মানে খুব দ্রুত যদি হচ্ছে তাকে মুভমেন্ট করানো হয় তাহলে কি হবে, তড়িৎ প্রবাহ বেশি বৃদ্ধি পাবে। তাহলে হচ্ছে তোমার চুম্বক ও কুণ্ডলীর, বদ্ধ কুণ্ডলীর আপেক্ষিক গতি বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। তাহলে চুম্বক বা বদ্ধ কুণ্ডলীর যদি আপেক্ষিক গতি বৃদ্ধি করা হয় তাহলে তার তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। তাহলে 3টে জিনিসের উপরে যে তড়িৎটা উৎপন্ন হচ্ছে সেই তড়িৎটার মান নির্ভর করবে, মানে বেশি তড়িৎ উৎপন্ন হবে না কম তড়িৎ উৎপন্ন হবে, সেটা এই 3টে জিনিসের উপরে নির্ভর করছে। ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এরপরে আমরা আসব ফ্যারাডের সূত্র। এরপর আমরা কিসে আসব, ফ্যারাডের সূত্র। তাহলে এরপরে আমরা পড়ব কি না, হচ্ছে এই তড়িৎ আবিষ্ট তড়িৎ যে আবিষ্ট তড়িৎ মানে যে তড়িৎ আবেশের ফলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে সেই সম্পর্কিত কি হচ্ছে ফ্যারাডের সূত্রটা আমরা পড়ব। ফ্যারাডের সূত্র পড়ার আগে আমরা একটা জিনিস দেখে নিই কি না, দেখো যখন একটা ধরো এটা একটা তো সলিনয়েড বা হচ্ছে একটা বদ্ধ কুণ্ডলী, ধরো বদ্ধ কুণ্ডলীটা কি আছে, স্থির অবস্থাতে আছে, বদ্ধ কুণ্ডলীটা স্থির অবস্থাতে আছে। এর মধ্যে কি আছে, একটা দণ্ডচুম্বক প্রবেশ করছে। ঠিক আছে, এইদিকে নর্থ মেরু, এইদিকে সাউথ মেরু।
তাহলে দণ্ড চুম্বক যখনই আছে, কি আছে, এই দণ্ড চুম্বকের বলরেখা আছে, কি থাকবে, দণ্ড চুম্বক আছে মানে দণ্ড চুম্বকের কি থাকবে, বলরেখা থাকবে। তাহলে চুম্বক বলরেখা কিভাবে পরিবর্তন হয় বলো? হচ্ছে এইরকমভাবে চুম্বক বলরেখা আছে। এরপর দেখো, যদি আমি এই আর ভেতরের দিকে এইরকমভাবে চুম্বক বলরেখা প্রবেশ আছে, ঠিক আছে, নর্থ থেকে সাউথের দিকে যাবে, নর্থ থেকে সাউথের দিকে। তাহলে আমি যদি এই সলিনয়েডের মধ্যে বা এই বদ্ধ কুণ্ডলীর মধ্যে একটা তল কল্পনা করি, এটা তো চৌম্বক ক্ষেত্রের, চুম্বক আছে মানে তার চতুর্দিকে ক্ষেত্র আছে, ঠিক আছে, তাহলে এটা একটা চুম্বক ক্ষেত্র, বুঝতে পারছো তো? চুম্বকটা ভেতরে আছে মানে যেখানেই থাকবে চুম্বক তার চারিদিকে কি করবে, যে যতটা অংশ জুড়ে তার আকর্ষণ হচ্ছে তাকে আমরা কি বলবো, চৌম্বক ক্ষেত্র বলবো। তাহলে চুম্বক আছে, তার চৌম্বক ক্ষেত্র আছে। এই ক্ষেত্রটা কার মধ্যে অবস্থান করছে? এই বদ্ধ কুণ্ডলীর মধ্যে অবস্থান করছে। তাহলে এই বদ্ধ কুণ্ডলীতে যদি আমি কোনো এরকম তল কল্পনা করি, তাহলে কি হচ্ছে না হচ্ছে, এই চুম্বক বলরেখাগুলো লম্বভাবে পাস করছে, ঠিক আছে, লম্বভাবে পাস করছে। তাহলে এই যে যত সংখ্যক একটা তলকে লম্বভাবে যত সংখ্যক চুম্বক বলরেখা পাস করছে মানে প্রবাহিত হচ্ছে, তাকেই বলা হবে কি, চৌম্বক প্রবাহ। কি বলবো, চৌম্বক প্রবাহ। ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এরপরে ফ্যারাডের প্রত্যেকটা সূত্র এই চৌম্বক প্রবাহ দিয়ে আমরা বলবো। তাহলে চৌম্বক প্রবাহ কাকে বলবো? কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত, কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তল। তাহলে এই যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো তল, ঠিক আছে, কোনো তলে যত সংখ্যক, কোনো তলে যত সংখ্যক চৌম্বক বলরেখা লম্বভাবে অতিক্রম করে, ওই তলের সঙ্গে জড়িত, ওই তলের সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ বলা হয়, ঠিক আছে। তাহলে কি বললাম, কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলে যত সংখ্যক চুম্বক বলরেখা লম্বভাবে অতিক্রম করে, ওই তলের সঙ্গে জড়িত কি বলা হবে, চৌম্বক প্রবাহ বলা হয়। এসআই পদ্ধতিতে চৌম্বক প্রবাহের একক হচ্ছে, এসআই পদ্ধতিতে চৌম্বক প্রবাহকে বলা হয়, চৌম্বক প্রবাহের একক ওয়েবার। শর্ট কোয়েশ্চেন হয়, ঠিক আছে। তাহলে চৌম্বক প্রবাহ কাকে বললাম আমরা? তাহলে যতবার চৌম্বক প্রবাহ বলবো তোমরা প্রত্যেকবারই কল্পনা করবে কোনো একটা তলের সাপেক্ষে চৌম্বক বলরেখা লম্বভাবে অতিক্রম হচ্ছে। যত সংখ্যক চৌম্বক বলরেখা লম্বভাবে অতিক্রম করবে, ওই তলের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ বলা হবে। এরপরে আসছি ফ্যারাডের যে সূত্র, ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত সূত্র, ঠিক আছে। এবার আসছি ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত সূত্র। ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশ
সম্পর্কিত সূত্র। ঠিক আছে, তিনটে সূত্র আছে, তিনটে নয়, দুটো সূত্র বলবো, তৃতীয় সূত্রটা অন্য লেঞ্জের সূত্র নামে পরিচিত, পরে আসছি। তাহলে ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত প্রথম সূত্র। ঠিক আছে, প্রথম সূত্র বোঝার আগে আমাদেরকে আমরা যে একদম প্রথমে পরীক্ষা করেছিলাম, একটা 1 মিটার বদ্ধ কুণ্ডলীর মধ্যে একটা দণ্ড চুম্বককে যখন প্রবেশ করাচ্ছিলাম, আমরা সেই ঘটনাটা একটু রিকল করি। তাহলে একটা বদ্ধ পরিবাহী ছিল, ঠিক আছে, এর সঙ্গে কি ছিল, একটা গ্যালভানোমিটার যুক্ত ছিল, আর এখানে কি হচ্ছিল, একটা দণ্ড চুম্বক ব্যবহার করা হচ্ছিল। এখানে সাউথ মেরু প্রথমে ভেতরের দিকে প্রবেশ করছিল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো এখানে যখন একটা বদ্ধ কুণ্ডলীর ভেতর দিকে একটা দণ্ড চুম্বক প্রবেশ করছিল, দণ্ড চুম্বকে কি হচ্ছিল, বলরেখা প্রবেশ করছিল, অর্থাৎ চৌম্বক প্রবাহ বাড়ছিল। যদি আমি এটাকে ভেতরে প্রবেশ করাই তাহলে কি হচ্ছে, এর বলরেখাগুলো বেশি এই বদ্ধ কুণ্ডলীর ভেতর দিকে যাচ্ছে, অর্থাৎ বদ্ধ কুণ্ডলীর মধ্যে তড়িৎ এই চৌম্বক প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। আবার যখন চুম্বকটাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে চুম্বকটাকে যখন বাইরে নিয়ে যাওয়া, যখন ভেতরে ঢোকানো হচ্ছে তখন কি হচ্ছে, চৌম্বক প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। চৌম্বক প্রবাহ বৃদ্ধি পাচ্ছে মানে আমি যতবার বলেছি তোমাদেরকে চৌম্বক প্রবাহ বলবো ততবার কি করবে, এই তলের সাপেক্ষে চৌম্বক বলরেখাগুলো লম্বভাবে কত সংখ্যক ছেদ করছে। তাহলে যদি আমি এই চুম্বককে এই বদ্ধ কুণ্ডলীর মধ্যে প্রবেশ করাই তাহলে কি হবে না, এর ভেতরের যে তল, সেই তলের সঙ্গে চৌম্বক বলরেখার যে লম্বভাবে পাসিংটা বেশি হবে অনেক। আবার যখন আমি এইটাকে বাইরে বের করে নিয়ে যাব তাহলে তখনও হচ্ছে, মানে যখন ভেতরে ঢোকাচ্ছি তখনও আমার কি হচ্ছে, তড়িৎ প্রবাহ আসছে। আবার যখন আমি এটাকে বাইরে বের করছি, যখন আমি এই চুম্বকটাকে বাইরে বের করছি তখনও এই চুম্বক বলরেখার মানে বলরেখা যে প্রত্যেকটা তলকে ছেদ করছে, অর্থাৎ চৌম্বক প্রবাহ কি করছে, কমে যাচ্ছে। তাহলে যখন আমি এই দণ্ড চুম্বককে এই বদ্ধ কুণ্ডলীর মধ্যে প্রবেশ করাচ্ছি তখন চৌম্বক প্রবাহ বৃদ্ধি পাচ্ছে, আর যখন বাইরে বের করছি তখন চৌম্বক প্রবাহ কমে যাচ্ছে। কিন্তু যখন ভেতরে একদম স্থিরভাবে রাখছি তখন কিন্তু চৌম্বক প্রবাহ কোনো কিছু থাকছে না, চৌম্বক প্রবাহ থাকছে না, কোনো রকম ইন্টারাকশান হচ্ছে না। তাহলে এই ভেতরে যখন এরকমভাবে গতিশীল অবস্থাতে রাখছি তাহলে প্রত্যেকটা তলের সঙ্গে চৌম্বক বলরেখার যে ইন্টারাকশানটা, মানে লম্বভাবে যে অতিক্রম চৌম্বক বলরেখার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আবার যখন বাইরে বের করছি তখন হচ্ছে কি হচ্ছে, ওই তলের সঙ্গে অন্য তলের সঙ্গে চৌম্বক বলরেখার যে সংখ্যা, যে ইন্টারাকশানটা মানে লম্বভাবে অতিক্রম করাটা কমে যাচ্ছে। অর্থাৎ যখন আমরা দণ্ডচুম্বককে প্রবেশ করাচ্ছি তখন চৌম্বক প্রবাহ বৃদ্ধি পাচ্ছে, এবং যখন বাইরে বের করছি তখন চৌম্বক প্রবাহ কি হচ্ছে, কমে যাচ্ছে। আর যখন স্থির অবস্থায় রাখছি তখন কিন্তু কোনো চৌম্বক প্রবাহ তার থাকছে না। তাহলে যখন স্থির হয়ে থাকছে তখন কিন্তু কোনো তড়িতেরও সৃষ্টি হচ্ছে না, কিন্তু যখন সেটাকে হচ্ছে গতিশীল অবস্থাতে রাখছি অর্থাৎ চৌম্বক প্রবাহ বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে, এর জন্য কি হচ্ছে, তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। তাহলে এটাই যে তোমার ফ্যারাডের প্রথম সূত্রতে বলেছে যে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটলে তবেই কিন্তু কুণ্ডলীতে তড়িৎ চালক বল বা হচ্ছে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তাহলে কি বললাম, কোনো বদ্ধ কুণ্ডলীতে কোনো বদ্ধ কুণ্ডলীতে কি হচ্ছে,
চৌম্বক প্রবাহ, চৌম্বক প্রবাহ কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ, না তড়িৎ প্রবাহ বলবো না, বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ চালক বল, আবিষ্ট তড়িৎ চালক বল বা আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার সৃষ্টি হয়। কি বললাম? কোনো বদ্ধ কুণ্ডলীতে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলেই তাহলেই বদ্ধ কুণ্ডলীতে কি হয়? তড়িৎচালক বল আবিষ্ট হয় বা আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয় বা চৌম্বক প্রবাহ মাত্রার, আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার সৃষ্টি হয়। এই তড়িৎ প্রবাহ মাত্রা, এই তড়িৎ প্রবাহ মাত্রা কি হয়? কতক্ষণ স্থায়ী হয়? না যতক্ষণ হচ্ছে তোমার চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়। তাহলে এই তড়িৎ প্রবাহ মাত্রা, চৌম্বক প্রবাহ পরিবর্তন হওয়া অবধি স্থায়ী হয়। অর্থাৎ যদি হচ্ছে চৌম্বক প্রবাহ বন্ধ হয়ে যায়, অর্থাৎ এখানে যদি দণ্ডচুম্বকটা স্থির হয়ে থাকে, তাহলে কিন্তু আর কি হবে না? তোমার তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎচালক, আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে না। তাহলে কোনো বদ্ধ কুণ্ডলীতে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলেই বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হয়। এই তড়িৎ প্রবাহ মাত্রা কতক্ষণ থাকে? যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় ততক্ষণ পর্যন্তই কিন্তু কি হয়? তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হয় বা তড়িৎ চালক বলের সৃষ্টি হয়। তাহলে ওই প্রবাহ যদি হচ্ছে তড়িৎ প্রবাহ যদি স্থির হয়ে যায় তাহলেই কিন্তু আর হবে না। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি? তড়িৎ আবেশের কি করতে পারবো? ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা কি জানি? তড়িৎ আবেশের কারণ জানতে পারি, কারণ আর কি জানতে পারি? স্থায়িত্ব। কারণ জানতে পারি আর স্থায়িত্ব জানতে পারি। শর্ট কোশ্চেন হয় যে হচ্ছে তোমার ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি? তাহলে তড়িৎ আবেশের কারণ এবং স্থায়িত্বের কারণ জানতে পারি। আবেশের কারণ কি? না ওই যে চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ হচ্ছে ততক্ষণই এই তড়িৎ আবেশ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে বা আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার তৈরি হচ্ছে বা আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। যখনই হচ্ছে এই তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে তখনই কিন্তু কি হয়ে যাচ্ছে? ওই তড়িৎচালক বলের মান শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা তড়িৎ আবেশের কারণ জানতে পারি এবং স্থায়িত্ব সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, এরপর দ্বিতীয় সূত্র হচ্ছে এই যে এখানে যদি আমরা এর আগে যখন হচ্ছে কি প্রভাব থাকে সেটা তখন আমরা যখন দেখেছিলাম তখন বলেছিলাম দণ্ডচুম্বকে যদি শক্তি বৃদ্ধি করি তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। অর্থাৎ কি হচ্ছে না এই যে তড়িৎ প্রবাহটা যদি বৃদ্ধি করি তাহলেই কি হচ্ছে না যে আবিষ্ট তড়িতের পরিমাণ বাড়ছে বা তড়িৎচালক বলের পরিমাণ বাড়ছে। ঠিক আছে, এই তড়িৎ প্রবাহ যদি মান বৃদ্ধি করি তাহলেই কি হচ্ছে? এই তড়িৎচালক বল কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আর যদি কমে যায় তাহলে কমে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? যে তড়িৎচালক বলটা সৃষ্টি হচ্ছে সেইটা কার সমানুপাতিক? তড়িৎ প্রবাহের সমানুপাতিক। তাহলে কোনো দ্বিতীয় সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি? কোনো বদ্ধ পরিবাহীতে উৎপন্ন আবিষ্ট তড়িৎ
চালক বল, আবিষ্ট তড়িৎ চালক বল কোনো বদ্ধ পরিবাহীতে উৎপন্ন আবিষ্ট তড়িৎ চালক বল কি হচ্ছে, বল ওই বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত চৌম্বক প্রবাহের সমানুপাতিক, প্রবাহের সমানুপাতিক। ঠিক আছে, তার মানে যে তড়িৎ চালক বলটা উৎপন্ন হচ্ছে তার সঙ্গে চৌম্বক প্রবাহের একটা ম্যাথমেটিক্যাল রিলেশন সে প্রুভ করে দিচ্ছে, কি একটা বাড়লে আরেকটা বাড়বে, মানে সরল সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করে দিতে পারবো না, হচ্ছে এই সূত্র থেকে তড়িৎ আবেশের মান আমরা জানতে পারবো, অর্থাৎ তড়িৎ চুম্বকীয়, তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পারবো, তড়িৎ চুম্বকীয় আবেশের মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাবো না, হচ্ছে তড়িৎ প্রবাহিতে যে আবিষ্ট তড়িৎ চালক বল উৎপন্ন হচ্ছে বা যে তড়িৎ আবেশের সৃষ্টি হচ্ছে সেটা ওই কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত চৌম্বক প্রবাহের সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ আমরা একটা ম্যাথমেটিক্যাল রিলেশন স্থাপন করে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি নির্ণয় করতে পারবো, যখনই আমরা ম্যাথমেটিক্স সেখানে হচ্ছে স্থাপন করে দিচ্ছি তাহলে অবশ্যই তাদের কি পাবো, মান নির্ণয় করতে পারবো। কার মান নির্ণয় করতে পারবো, আবেশের মান। আবেশের মান যদি বলি এটাও বলা যায়, বা হচ্ছে এখানে কি বলেছে, ওই যে তড়িৎ চালক বল, আবিষ্ট তড়িৎ চালক বলের মানও নির্ণয় করতে পারবো। তাহলে এখানে হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ বা আবিষ্ট তড়িৎ চালক বলের মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করতে পারবো। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র হয়ে গেল। এরপরে আমরা আসছি লেঞ্জের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা এরপরে পড়ছি লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্রতে দেখো কি বলছে, যে যখন তড়িৎ কোনো যে তোমার বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের কেন সৃষ্টি হচ্ছে, ধরো এটার সঙ্গে গ্যালভানোমিটার যুক্ত আসছে, কি হচ্ছে না, এখানে আমরা একটা দণ্ড চুম্বককে প্রবেশ করাচ্ছি, তাহলে দণ্ড চুম্বককে প্রবেশ করাচ্ছি, এর ফলে কি হচ্ছে, দণ্ড চুম্বককে প্রবেশ করাচ্ছি, এর ফলে এখানে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে না। তৃতীয় সূত্র তো মানে যেটা লেঞ্জের সূত্র, এটাকে বলা হচ্ছে কি সূত্র, লেঞ্জের সূত্র। বলছে কোনো বদ্ধ পরিবাহীতে তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে যে তড়িতের সৃষ্টি হয় তার অভিমুখ এমন হবে, যে যে কারণে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে, যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে তাতে তাকেই বাধার সৃষ্টি করবে। তার মানে এই যে বদ্ধ কুণ্ডলীর ভেতরে এই চুম্বকের আপেক্ষিক গতি তৈরি হচ্ছে,
আপেক্ষিক গতির ফলে তড়িৎ প্রবাহ হবে। তড়িৎ প্রবাহ হলে তার একটা অভিমুখ থাকবে। সেই তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে? যে তড়িৎ প্রবাহের অভিমুখটা এমন হবে যেই কারণে তড়িৎ প্রবাহটা হচ্ছে। তড়িৎ প্রবাহ কেন হচ্ছে? ধরো এখানে হচ্ছে এই দণ্ডচুম্বককে ভেতরের দিকে প্রবেশ করাচ্ছি, এর ফলে হচ্ছে, তাহলে তাকেই বাধা দেবে। তাকেই বাধা দেবে মানে কি হবে না, এখানে বাধা দেবে কে? এখানে যদি একটা নর্থ পোল সৃষ্টি হয়, এখানে যদি একটা নর্থ পোল মানে উত্তর মেরু যদি সৃষ্টি হয়, তাহলে কি হবে? উত্তর মেরুকে বিকর্ষণ করবে, উত্তর মেরুকে বিকর্ষণ করবে। তাহলে তখনই কি হবে না হচ্ছে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তাহলে এখানে বলেছে দেখো, কোনো বদ্ধ কুণ্ডলিতে তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে যে তড়িতের সৃষ্টি হয় তার অভিমুখ এমন হবে যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে সেই কারণকেই বাধা সৃষ্টি করবে। তাহলে এইটা এন মেরু নিচের দিকে যাচ্ছে বলেই তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। তাহলে এর অভিমুখ এমন দিকে হবে যাতে করে তার মানে যে তড়িৎ প্রবাহের কারণ তাকে বাধা সৃষ্টি হবে। কখন? যখন এখানে এন মেরু তৈরি হবে। এরপরে দেখো, আমরা যখন এর আগে যখন হচ্ছে আমরা ওরস্টেডের নিয়ম পড়েছিলাম, সেখানে আমরা কি পড়েছিলাম, যদি কুণ্ডলীকে যে সলিনয়েড তৈরি করছি সেই সলিনয়েডের যখন আমরা হচ্ছে কি হচ্ছে যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তখন কি হয়? এস মেরু সৃষ্টি হয়। আর যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে তোমার তড়িৎ প্রবাহ হয় তখন সেখানে কি তৈরি হয়? এন মেরু সৃষ্টি হয়। তাহলে হচ্ছে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়, ঘড়ির কাঁটার বিপরীতে গেলে কি হবে? উত্তর মেরু সৃষ্টি হবে। আর ঘড়ির কাঁটার দিকে গেলে দক্ষিণ মেরু সৃষ্টি হবে। তাহলে এখানে যদি উত্তর মেরু সৃষ্টি হতে হয় তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হতে হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে হবে। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? এই যে এই রকম দিকে তড়িৎ প্রবাহ হবে। বুঝতে পেরেছ? এই রকম দিকে তড়িৎ প্রবাহ হবে। তাহলে লেঞ্জের সূত্র কি বলছে? কোনো বদ্ধ পরিবাহীতে তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে তার অভিমুখ এমন হবে যে কারণে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে তাকেই বাধার সৃষ্টি করবে। এটাই হচ্ছে তোমার কি? লেঞ্জের সূত্র। অর্থাৎ লেঞ্জের সূত্র থেকে আমরা কি করতে পারি? তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয় করতে পারি। যখন তড়িৎ চুম্বক হচ্ছে তোমার পরিবাহী তারের উপরে ক্রিয়া করছিল, ঠিক আছে, তখন আমরা কার সাহায্যে তড়িৎ পরিবাহের গতির অভিমুখ নির্ণয় করছিলাম? ওরস্টেডের এই হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারে করছিলাম। তাহলে এইখানে তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে যে তোমার হচ্ছে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, সেই তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে সেটা আমরা কিভাবে জানতে পারবো না হচ্ছে যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে তাকেই বাধা সৃষ্টি করবে। অর্থাৎ যদি এন মেরু এখানে প্রবেশ করানো হয় তাহলে এন মেরু তৈরি হবে, আর যদি এস মেরু প্রবেশ করানো হয় তাহলে এস মেরুই তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখ আমরা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে সেটা আমরা জানতে পারবো। এটাই হচ্ছে লেঞ্জের সূত্র। তাহলে লেঞ্জের ভীষণ ইম্পর্টেন্ট, মাধ্যমিকে বারবার এই কোশ্চেন আসে যে লেঞ্জের সূত্রটি বলো, লেঞ্জের সূত্র থেকে আমরা কি জানতে পারি। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে লেঞ্জের সূত্র থেকে আমরা কি জানতে পারি? আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ জানতে পারি। ঠিক আছে, আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ জানতে পারি। হয়ে গেছে। এরপরে দেখব যে এই লেঞ্জের সূত্র শক্তি মানে যে সংরক্ষণ সূত্র সেটা মেনটেন করে কি করে না। কারণ আমরা জানি শক্তি সংরক্ষণ সূত্র কি বলছে যে
পৃথিবীতে কোনো শক্তিকে সৃষ্টিও করা যায় না বা ধ্বংস করা যায় না, পৃথিবীর মোট শক্তির পরিমাণ একই। আর পরে যখন হচ্ছে আইনস্টাইনের যে E=mc² যখন এটা আসলো, যে হচ্ছে কার্য এবং শক্তির যে মোট পরিমাণ সেই তারটা সেটা হচ্ছে কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে এটা শক্তি সংরক্ষণ সূত্র মানে কি মানে না সেটা আমরা আজকে দেখব এখন। তাহলে শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী লেঞ্জের সূত্র। দেখো, ধরো এটা একটা বদ্ধ কুণ্ডলী, এইখানে কি আসছে, এটা দণ্ড চুম্বক। ধরো এটা সাউথ মেরু, এটা নর্থ মেরু, ঠিক আছে। এইটাও একটা বদ্ধ পরিবাহী, এইদিকে আসছে সাউথ মেরু, এখানে আসছে নর্থ পোল, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে, লেঞ্জের সূত্র কি বলছে, যে যে তড়িৎ আবেশ মানে তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, সেই তড়িৎ প্রবাহটা কি করবে না, তার তড়িৎ প্রবাহের যে কারণ তাকে বাধা সৃষ্টি করবে। তাহলে যদি আমি এই নর্থ মেরুকে এই বদ্ধ কুণ্ডলীর দিকে নিয়ে যাই, তাহলে এখানে কি হবে, নর্থ পোলই তৈরি হতে হবে। আর নর্থ পোল তৈরি হতে হলে কি হবে, তাকে বাম দিকে মানে হচ্ছে তোমার এর যে তড়িৎ পরিবহনটা সেইটা কোন দিকে হবে না, হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। একই রকমভাবে যদি আমি এদিকে সাউথ পোল নিয়ে আসি, তাহলে কি হবে, এই সাউথ পোলকে আনার জন্য কি হবে না, এর হচ্ছে তড়িৎ পরিবহনের যে কারণে তড়িৎ পরিবহন হচ্ছে তাকে বাধা সৃষ্টি করবে, মানে সাউথ পোল এখানে আনলে সাউথ পোলের সৃষ্টি হবে। তাহলে কি হবে, তখন হচ্ছে ঘড়ির কাঁটার দিকে তড়িৎ পরিবহন হবে। আবার যদি এটা হচ্ছে যখন কাছে নিয়ে আসা হচ্ছে, যদি আমরা একে দূরে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে দূরে নিয়ে যখন যাব, ধরো এখানে নর্থ পোলটাকে সামনে নিয়ে এলাম, এরপর কি করব, একে আমি পিছিয়ে নিয়ে যাব। পিছিয়ে যদি নিয়ে আসি তাহলে কি হবে, এখানে যদি আমি এর অভিমুখ যদি উল্টো দিকে করে দিই, মানে এইরকমভাবে নিয়ে এসেছিলাম, এরপর কি করছে এদিকে নিয়ে যাব, তাহলে কি হবে, নর্থ পোল এখানে যদি হচ্ছে তোমার নিয়ে যাই, এখানে যদি সাউথ পোল তৈরি হয়, তো যখন উপরের দিকে নিয়ে যাব তাহলে সাউথ পোল তৈরি হতে হবে, কারণ নর্থ পোল যদি থেকে যায় তাহলে তো বিকর্ষণ বল, বিকর্ষণ মানে তো ও এমনিতেই একে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, সেটা কি সম্ভব নয়। তাহলে কি হবে না, হচ্ছে এটার মধ্যে মানে হচ্ছে যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে, তার মানে এখানে কি তৈরি করতে হবে, সাউথ পোল তৈরি হবে। মানে এইখানটা তো আর চেঞ্জ হবে না, নর্থ পোলকে কি হচ্ছে বাইরের দিকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কি হবে, এখানে সাউথ পোল তৈরি হবে। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে যখন আমি ভেতরে নিয়ে যাচ্ছিলাম, তখন যখন আমি ভেতরের দিকে নিয়ে যাচ্ছিলাম, তখন কি হচ্ছিল, এখানে তড়িৎ প্রবাহের অভিমুখটাকে মানে বিকর্ষণ বল তৈরি করতে হচ্ছিল। তাহলে তড়িৎ প্রবাহ তখন কি হচ্ছিল, বাম দিকে হচ্ছিল। যখন আমি এইটাকে বাম দিকে বের করে নিয়ে যাচ্ছি, মানে বাইরে বের করে নিয়ে যাচ্ছি, এখানে তো দণ্ডচুম্বকের তো আর পোল পরিবর্তন হবে না, তখন কি হবে, এর অভিমুখ পরিবর্তন হবে এবং এখানে কি হবে, সাউথ পোল সৃষ্টি হবে। অর্থাৎ এখানে কি হবে, নর্থ পোল সাউথ পোল পরস্পরকে আকর্ষণ করবে এবং হচ্ছে কি হবে, তখন আমরা জোর করে এইদিকে নিয়ে যাব। তাহলে এর ফলে তো মানে যখন বাইরে বের করে নিয়ে যাচ্ছি, তাহলে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে। অতএব যে কারণে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে তাকে তার বাধার সৃষ্টি করছে। তাহলে এইটাই হচ্ছে তোমার লেঞ্জের সূত্র। তাহলে এখানে কিন্তু একটা জিনিস দেখার আছে, এখানে কিন্তু তড়িৎ প্রবাহের জন্য কি করছে, তাহলে হয় আমাকে দণ্ডচুম্বককে কি করতে হচ্ছে, মুভমেন্টে থাকতে হচ্ছে। অর্থাৎ এই দেখো এখানে কি হচ্ছে, মুভমেন্টে থাকতে হচ্ছে। তাহলে হয় সাউথ পোল নর্থ পোলকে এরকমভাবে মুভমেন্ট করতে হচ্ছে, অর্থাৎ কিছু পরিমাণ তাকে যান্ত্রিক কার্য করতে হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ যান্ত্রিক শক্তি কি হচ্ছে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর বার্লো চক্র যখন আমরা পড়েছিলাম তখন কি হচ্ছিল, যে সেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানে কি হচ্ছে, যান্ত্রিক শক্তি, দেখো এখানে হচ্ছে যত নর্থ পোল সাউথ পোল যখন আমি স্থির করে দেবো, যদি আমি এটাকে যদি পোল ধরি, এখানে যখন আমি স্থির করে দেবো তখন কিন্তু আমি কোনো বিক্ষেপ পাবো না। কিন্তু যদি আমি এটাকে অনবরত আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করাই, এই হচ্ছে বদ্ধকুণ্ডলীর ভেতর দিকে, তখনই কিন্তু তড়িৎ প্রবাহ হবে। অর্থাৎ সে যে কারণে শক্তি উৎপন্ন হচ্ছে, তড়িৎ শক্তি যে উৎপন্ন হচ্ছে, তার পিছনে
পিছনে তাহলে কি আছে? যান্ত্রিক শক্তি কাজ করছে। এই যান্ত্রিক শক্তি উৎপাদনের মানে যান্ত্রিক শক্তি কিসে হচ্ছে? তড়িৎ শক্তিতে কনভার্ট হচ্ছে। তাহলে এখানে কিন্তু শক্তি উৎপাদনের জন্য কোনো কোষ বা কোনো কিছু দরকার না হলেও এখানে তড়িৎ শক্তির মূল উৎস কোথায় থেকে হচ্ছে? তাহলে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যেটা ভরের নিত্যতা সূত্রকে কিন্তু 100% মান্য করে। আমরা বলতে পারি না এখানে ভরের নিত্যতা সূত্র মেনে চলছে না। ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়লাম খুব সুন্দর একটা চ্যাপ্টার, যেখান থেকে আমরা বৈদ্যুতিক জেনারেটর মানে কারেন্ট চলে গেল, এই জেনারেটরটা অন করে দে তোরে। কী করলাম? বিয়ে বাড়িতে বড় বড় বা পুজোর সময় আমরা দেখেছি বড় বড় জেনারেটর চালিয়ে দিল, গোটা ঘর আলোকিত হচ্ছে। তাহলে সেই যে জেনারেটর থেকে মানে যান্ত্রিক শক্তি থেকে যে তড়িৎ শক্তির উৎপাদন হচ্ছে, তার মূল নীতি হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। আজকে তাহলে এই পর্যন্তই। এখানের ইম্পর্টেন্ট যেগুলো আমি বললাম, প্রথম কথা তো কনসেপ্ট ক্লিয়ার হলোই। পড়াতে পড়াতে আমি কিন্তু প্রত্যেকটা কী কী কোয়েশ্চেন পড়ে, কী কী কোয়েশ্চেন হতে পারে আমি কিন্তু ডিটেলস আলোচনা করলাম। আমি ক্লাসের শেষে আমি 10 সালের যে প্রশ্ন হয় সেই প্রশ্ন নিয়ে অবশ্যই আলোচনা করব। এর পরের ক্লাসে আমরা কী করব, ওই এসি মোটর এবং ডিসি মোটর মানে জেনারেটর কীভাবে তাপ উৎপাদন তোমার যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপাদন করে সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ততদিন অবধি তোমরা ক্লাসটা ঠিকঠাক করে পড়ো এবং বইটা ভালো করে পড়ো। যদি কোনো অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লেখো, আমি অবশ্যই তোমাদের প্রবলেম সলভ করব। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।